ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমাদের এটা চলে গেছে, আগে নেট চলে যাওয়ার কারণে আমি আরেকবার অ্যারাইভেল টাইম গুলো এবং প্রসেস গুলো লিখে দিচ্ছি খুব তাড়াতাড়ি। কেউ যদি একটু বলতেন কি ছিল, অথবা নতুন প্রসেস নিলেও আমাদের কোনো সমস্যা নাই। এটি আর এটা হচ্ছে বাস টাইম ছিল বিটি। তাহলে আমি যদি এগুলাকে লিখি, প্রথমে হচ্ছে P1 প্রসেস 1, দেন P2 প্রসেস 2, আর এটা হচ্ছে P3। আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম, এটা মনে হয় মেবি 0 ছিল, এটা 1 ছিল, এটা 2 ছিল আমার যতটুকু মনে পড়তেছে, এটা হচ্ছে 18 ছিল, আর এটা মেবি 3, এটা 3। তাহলে আমাদের অ্যালগরিদম বলছে যে এতটুকু যদি ঠিক থাকে তাহলে আমাদের P2 প্রসেসটা আগে এক্সিকিউট হওয়ার কথা। দেখি আমাদের শর্ট করার পর কি অবস্থা হয়, যে আসলে P2 প্রসেসটা আসলে কি উপরে যাচ্ছে কিনা। তো আমরা নাম্বার অফ প্রসেস 3 দিলাম। আমার স্ক্রিনটা কি বোঝা যাচ্ছে ভাই? যদিও লেখা গেলে একটু ছোট, চেনা যাচ্ছে কিনা বাড়াই দিব ফন্ট? এই স্ক্রিনটা দেখা যাচ্ছে যেটা আমি শেয়ার করছি এই যে রান করার পর? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন P1 এর প্রথমে অ্যারাইভেল টাইম দিলাম ইনপুট 1 এন্ড পাশাপাশি বাস টাইম 18। তারপরে অ্যারাইভেল টাইম হচ্ছে কত, 0, তারপর 3। P3 প্রসেসের অ্যারাইভেল টাইম হচ্ছে 2 এন্ড 3। তাহলে দেখেন ও কিন্তু P2 প্রসেসটাকে উপরে নিয়ে চলে গেছে, তার মানে 0 3। দেখেন আমার শর্টিং এর পর ঠিক আছে। তারপরে কোন প্রসেসটা এক্সিকিউট হবে? এক নাম্বার প্রসেসটা এক্সিকিউট হবে 1 18, তারপরে 3 নাম্বার প্রসেসটা এক্সিকিউট হবে 2 3। আপনি যদি পুরাটাই রিভার্স করে দেন তাও কিন্তু কাজ করবে। মানে আমি যদি এটাকে 0 ধরি, আমি যদি এই প্রসেসটাকে 0 ধরি, মানে নিচ থেকে উপরে, তাও কিন্তু সে কাজ করবে। তার মানে এই প্রসেসটাকে আমি 0 অ্যারাইভেলে শুরু করতে যাচ্ছি, এটা 1 অ্যারাইভেল, এটা দেন 2। তাহলে আমরা যদি রান করি তাহলে আমাদের এইভাবে কাজ করার কথা। আমি আবার ইনপুট দিলাম 3, P1 প্রসেস হচ্ছে 2 18 1 3 এন্ড 0 3। দেখেন 3 নাম্বার প্রসেসটা আগে এক্সিকিউট হবে 0 3, তারপরে 2 নাম্বার প্রসেসটা এক্সিকিউট হবে, তারপরে 1 নাম্বার প্রসেসটা এক্সিকিউট হবে। এভাবে অ্যারাইভেল টাইমের উপর বেস করে প্রসেসগুলো এক্সিকিউট হবে। তার মানে এতটুকু করা শেষ, কোন কাজটা আগে এক্সিকিউট হবে কোনটা পরে এক্সিকিউট হবে এতটুকু শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ওয়েটিং টাইম ক্যালকুলেশন করা। তাহলে এতটুকু আমি জাস্ট প্রিন্টের জন্য ব্যবহার করছি, এতটুকু আমি মুছে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি, পরে লাগলে আমরা নিব আবার। তো এখানে আসে আমাদের যেটা ক্যালকুলেশন করব ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম প্রথম যে প্রসেসটা এক্সিকিউট হবে সেটা P2। আমরা যদি দেখি P2 প্রসেসটা এক্সিকিউট হবে ফার্স্টে, তাহলে P2 এর কোনো ওয়েটিং টাইম নাই। সরি P2 না, এখানে আসলে P3 টা এক্সিকিউট হবে আগে, যেহেতু 0 অ্যারাইভেল টাইম। তাহলে P2 0 নাম্বার ইন্ডেক্সে আছে, তার মানে এটা এখানে আছে, আর এটা তো 2 নাম্বারে আছে, আর এইটা এখানে চলে আসছে। তাহলে এটা P3 এর কোনো এক্সিকিউশন টাইম শুরু হওয়ার জন্য যতটুকু দরকার তার কোনো ওয়েটিং টাইম নাই। এই কারণে আমি কি করলাম, যে ওয়েটিং টাইম অফ 0, মানে 0 ইন্ডেক্সের ওয়েটিং টাইমটা 0 দ্বারাই শুরু হবে। দেন আমি লুপ শুরু করলাম, int I is equal 1। যেহেতু আমি 1 নাম্বার ইন্ডেক্সের ক্যালকুলেশন করে ফেলছি বা 0 ইন্ডেক্সের ক্যালকুলেশন করে ফেলছি, এই জন্য আমি তারপরের ইন্ডেক্স থেকে কাজ শুরু করলাম, দেন I++। এখানে আসে আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে ওয়েটিং টাইম WT অফ I is equal 0। দেন এখানে আরেকটা লুপ চালাবো, ফর int j is equal 0, j less than I, j++। মানে এতটুকু দ্বারা আমি কি বুঝাইলাম, যে একটা প্রসেস, সাপোজ আমি যদি গ্রাম চেটটা ড্র করি তাহলে আমরা বুঝতে পারবো একটা প্রসেস শুরু হয়েছে এই জায়গায়, এটা মনে করেন P3 প্রসেসটা এক্সিকিউট হয়ে গেছে এখানে, তারপরে P2 প্রসেসটা এক্সিকিউট হবে, আর আমরা মনে করেন P1 প্রসেসের এক্সিকিউশন কাজটা এখানে আসে সম্পন্ন করতেছি। তাহলে P2 প্রসেসটা শুরু হয়েছে 0 তে, P2 প্রসেসটা শুরু হয়েছে এই জায়গায়, তাহলে P3 এর পুরো এক্সিকিউশন টাইম শেষ করতে সময় লাগছে 3। তাহলে সে 3তম পজিশনে বা 3 মিলি সেকেন্ডে আসে কাজটা শুরু করবে P2। এখন 3 মিলি সেকেন্ডে P2 এর এক্সিকিউশন শেষ করতে তার সময় লাগবে আরো 3 সেকেন্ড, তার মানে 3 and 3 যোগ করলে যদি 6 হয়, তাহলে এরপরে 18 এখানে যায় হবে 24। তাহলে এখন দেখেন P1 কে কতটুকু ওয়েট করতে হয়েছে, বলছে প্রথম প্রসেস পুরাটুকু এক্সিকিউশন এবং দ্বিতীয় প্রসেস পুরাটুকু এক্সিকিউশন শেষ হওয়া পর্যন্ত যতটুকু টাইম লাগে, টোটাল টাইমটুকু, মোট কথা এখান থেকে এতটুকু পর্যন্ত যে টাইমটুকু, এই টাইমটুকু পুরাটুকুই P1 এর এই ওয়েটিং টাইম। তার মানে কি, যে এটা 0 নাম্বার ইন্ডেক্স, আমি কাজ করতেছি 2 নাম্বার ইন্ডেক্সের, এটা 1 নাম্বার ইন্ডেক্স। এই কারণে আমি এখানে বলছি শুরু হবে 0 থেকে, শেষ হবে যে স্টেটে কাজ করতেছি, যে স্টেটে আমি কাজ করতেছি তার এক ঘর আগে শেষ হবে।
তার মানে এটা হচ্ছে যে মানটা চলবে i-1 পর্যন্ত। তাহলে 0 টু যখন তুই কাজ করছিস তাহলে 2-1 পর্যন্ত সে এক্সিকিউট করবে। তাহলে 0 টু 2-1 পর্যন্ত যতগুলা প্রসেস আগে এক্সিকিউট হয়েছে তাদের যে বার্স্ট টাইম এই পাশে ছিল এই দুইটা প্রসেসের, এই দুইটা টোটাল যোগফলে হবে এই প্রসেসটার ওয়েটিং টাইম। এতটুকু কি ক্লিয়ার নাকি হ্যাঁ। বুঝিনি? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা এই কাজটুকুই এখন এইখানে করব, যে কি, যে ওয়েটিং টাইম WT অফ আই, মানে আই এর জন্য ওয়েটিং টাইম হবে প্লাস ইজ ইকুয়াল অ্যারাইভেল টাইম অফ, সরি অ্যারাইভেল টাইম না, এখানে হবে বাস টাইম অফ জে। বুঝছি কি? এতটুকু ঠিক আছে? এতটুকু ক্যালকুলেশন হয়ে গেল। হ্যাঁ, এতটুকু ক্যালকুলেশন হয়ে গেল, কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। কি ঝামেলা? যে এই যে দেখেন আমি কি বলছি পুরাটুকু ওয়েট করতে হবে, কিন্তু একটু মিস্টেক করে গেছি। সেটা হচ্ছে দেখেন P2 শুরু হওয়ার কথা ছিল 2 সেকেন্ডে, তার মানে এর আগে সে আসলেও কাজ শুরু করতে পারবে না। আর আমি এখানে কি করতেছি, 0 থেকে টোটাল হিসাব করতেছি 6 সেকেন্ড। তার মানে কি P1 কে কি আসলেই 6 সেকেন্ড ওয়েট করতে হয়েছিল? না, P1 তো শুরু হওয়ার কথাই ছিল আপনার যে এই স্টেটে আসে। P1 কথা শুরু হওয়ার কথা ছিল 2 নাম্বার স্টেট থেকে, এই পজিশন থেকে। তাহলে তার ওয়েটিং টাইম শুরু হবে এখান থেকে, ঠিক না? এখান থেকে এইটুক, কিন্তু আমরা তো হিসাব করতেছি 0 থেকে। তাহলে একটা ছোট্ট ভুল হয়েছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে আমি টোটালটুকু হিসাব করছি, এই টোটাল হিসাব থেকে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে এই লুপের বাইরে এসে যে ওয়েটিং টাইম অফ আই থেকে বিয়োগ করে দিতে হবে ওয়েটিং টাইম অফ আই মাইনাস অ্যারাইভেল টাইম অফ আই। মোট কথা তার যে ওয়েটিং টাইমটুকু আমি শুরু থেকে গণনা করছি, ওখান থেকে তার শুরুর যে সময়টা ছিল অতটুকু সময় আমি বিয়োগ করে দিব, তাহলে অরিজিনাল ওয়েটিং টাইমটা আমাদের বের হয়ে যাবে। এই শেষের লাইনটা বুঝছি বা বুঝি নাই কে কে? এই শেষের লাইনটা আমি কেন করলাম? শেষের লাইনটা আবার ক্লিয়ার না, আরেকটু রিপিট করো। আচ্ছা ঠিক আছে, আমি শেষের লাইনটা আবার ক্লিয়ার করতেছি। দেখেন, আচ্ছা আমি আগে বলছি, এগুলো আমি মুছে দিচ্ছি, যে আবার ড্র করে নিচ্ছি। P1 প্রসেসটা শুরু হয়েছে আমার 0 সেকেন্ডে, 0 মিলি সেকেন্ডে। P3 প্রসেসটা শেষ হইতে আমার সময় লাগছে 3 মিলি সেকেন্ড। আবার P2 প্রসেসটা শুরু হয়েছে 3 মিলি সেকেন্ডে, কিন্তু P2 প্রসেসটা দেখেন আমার কিন্তু 1 স্টেটে এখানে আসে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমি ধরে নিচ্ছি P2 প্রসেসকে কিন্তু 3 সেকেন্ড ওয়েট করতে হয়েছে। ব্যাপারটা এরকম না যে আমি যদি এখান থেকে শুরু করি তাহলে 3 সেকেন্ড তাকে ওয়েট করতে হচ্ছে, কিন্তু ব্যাপারটা তা না। কারণ তো তার তো শুরু হওয়ার কথাই ছিল 1 সেকেন্ডে, আসলে ওয়েটিং স্টেটে ছিল মাত্র 2 সেকেন্ড। বুঝছি কি? ওয়েটিং স্টেটে সে কয় সেকেন্ড ছিল এখানে? মূলত বাস্তবে সে 2 সেকেন্ড ছিল, কারণ সে তো 0 থেকে শুরুই হওয়ার পারমিশন তাকে আমি দিই নাই, কারণ তার শুরু অ্যারাইভেল টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। মামুন ভাই বুঝছে এটা, যে তার শুরু হওয়ার কথা ছিল 1 সেকেন্ড থেকে, কিন্তু আমি যেভাবে হিসাব করছিলাম প্রথম অবস্থায়, আমি তো 0 থেকেই সবসময় হিসাব করে যাচ্ছি, 0 থেকেই সবসময় হিসাব করে যাচ্ছি। তাহলে 0 থেকে হিসাব করলে তো তার ওয়েটিং টাইম দেখতে পাচ্ছি 3 সেকেন্ড, 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। 3 সেকেন্ডে আসে সে কাজ শুরু করছে, কিন্তু আদৌ তো সে 3 সেকেন্ড ওয়েট করে নাই, সে আসলে ওয়েট করেছিল মাত্র 2 সেকেন্ড। এই কারণে আমি কি করতেছি, টোটালটা ক্যালকুলেশন করার পর তার যে অ্যারাইভেল টাইম, এই যে তার যে শুরুর টাইম, সেটা আসে ফাইনালি এখানে বিয়োগ করে দিচ্ছি, যে আসলে তোমার শুরু হওয়ার কথা ছিল এত সেকেন্ড পরে, তাহলে তোমার ওয়েটিং টাইম যত সেকেন্ড পরে শুরু হওয়ার কথা ছিল ওই সেকেন্ডটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি তোমার কাছ থেকে, তাহলে অরিজিনাল ওয়েটিং টাইমটা আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে এই পয়েন্টে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের ওয়েটিং টাইমের কাজ শেষ। তাহলে এখানে আমরা যদি ওয়েটিং টাইম গুলা, হ্যাঁ বুঝেন নাই? 0তম পজিশনে যেটা আছে সেটা কিভাবে কাউন্ট করছেন, এটা যদি আবার একটু বলতেন। এই 0তম পজিশনে যেটা আছে এটা কিভাবে কাউন্ট করছি, মোট এই যে শর্টটা কিভাবে করছি, এই অংশটুকু না নিচের না অংশ? না না না, ওইটা না, শর্ট না, মানে হচ্ছে আমরা ওয়েটিং টাইম বের করার সময় ওই যে P3 তো ওয়েটিং টাইম 0, সো এটা কিভাবে ইয়া করতেছেন? ও আচ্ছা আচ্ছা, দেখেন আমি প্রথমে ধরে নিছি, যেহেতু এখানে একটু আসলে এটা মুছে দিলে ভালো হতো, কারণ দেখেন এটার অ্যারাইভেল টাইম যদি এখানে হয় তাহলে এখানে এগুলা তো চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটাই, এগুলা তো আর আগের ডাটা ধরে থাকবে না। তাহলে শর্ট হওয়ার পর কি অবস্থা হবে, তাহলে এখানে চলে যাবে P3, আর এখানে চলে যাবে P2, আর এখানে চলে যাবে P1। তাহলে এই পাশেও একটু চেঞ্জ আসবে, তাহলে কি হলো, এখানে এখানে চলে যাবে 0, আর এখানে চলে গেল 2।
এই পাশে আসে, এটা চলে যাবে নিচে, এটা চলে যাবে উপরে, এটা 3, এটা 18। এখন দেখেন আপনার P1 প্রসেসটা তো এট ফার্স্টে শুরু হবে, এটা আমি বাছাই করে নিছি কিভাবে শর্ট করে যে কার শুরুর টাইম আগে। তাহলে একে কি কারোর জন্য ওয়েট করতে হচ্ছে? হচ্ছে না। এই কারণে আমি কি করছি, ওয়েটিং টাইম অফ 0 সমান 0 ধরে নিছি। ওয়েটিং টাইম অফ 0 সমান 0 ধরে নিছি আমি। দেন বাকি প্রসেসগুলোর জন্য শুরু করছি, কারণ আমি এই যে ইনডেক্স কিন্তু 1 থেকে শুরু করছি, আমি কিন্তু 0 থেকে শুরু করি নাই। কারণ আমার এই প্রসেসটার জন্য যে ওয়েটিং টাইম 0 হবে এটা আমি বুঝতে পারছি, কারণ তাকে কিন্তু কোনো কিছু ওয়েট করা লাগতেছে না। হ্যাঁ, কিন্তু কখন ওয়েট করা লাগবে, যদি অ্যারাইভেল টাইমটা এখানে 0 না হয়ে 2 3 হয়, তাহলে কিন্তু তাকে 2 সেকেন্ড ওয়েট করতে হবে, কারণ আমরা জানি যে কোনো গ্র্যান্ড চার্ট কিন্তু 0 থেকে হিসাব করা শুরু হয়। তাহলে তাকে কিন্তু 2 সেকেন্ড ওয়েট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাকে আলাদাভাবে হিসাব করতে হবে। কিন্তু আমি যদি এখানে 0, ওইখানে আমি ধরে নিছি যে স্টার্টিং পয়েন্টের ওয়েটিং টাইম হচ্ছে 0, মানে যেই প্রসেসটা প্রথমে যাবে তার স্টার্টিং ওয়েটিং টাইম হচ্ছে 0। তো 0 ধরে আমি বাকি ক্যালকুলেশনগুলো করছি এর পরের স্টেপ থেকে, 1 নাম্বার পজিশন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদাভাবে ক্যালকুলেশন করে নিছি। আর বাকি ক্যালকুলেশনগুলো কিভাবে করছি, যে আমি যদি এই প্রসেসে থাকি, আমি যদি সবার শেষের প্রসেসটাতে অবস্থান করি, হ্যাঁ, ওইগুলো বুঝতে পারছি। তার আচ্ছা, মানে 0তম পজিশনের জন্য আমি প্রথমে এটাকে 0 দিয়ে নিছি। 0 নিয়ে নিছি, হ্যাঁ এই অংশটুকু, তাহলে তো বুঝতে পারছেন। জি আচ্ছা, জি। তাহলে আমি এখন ফাইনালি এগুলা বসাই নিচ্ছি। আমাদের এখানে যদি আমি ওয়েটিং টাইমটা আপনি ক্যালকুলেশন করি, WT, তাহলে ওয়েটিং টাইম এটার জন্য 0, এর পরেরটার জন্য হচ্ছে 3 - 2 1 = 2, আর 18 থেকে 2 গেলে এখানে 16। এখন টার্ন অ্যারাউন্ড টাইম যদি আমি ক্যালকুলেশন করি TT, তাহলে আমরা তো শর্টকাট একটা জানি যে টার্ন অ্যারাউন্ড টাইম, এটা হচ্ছে বাস টাইম এবং ওয়েটিং টাইম এই দুইটার যোগফল। তাহলে এই দুইটা যদি যোগ করি, এখানে 3, এখানে 5, আর এখানে হচ্ছে 18 and 16 কত হয়, 34, 34। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে অ্যারাইভেল টাইমটা ক্যালকুলেশন করা। তাহলে আমরা এখানে আসে ওয়েটিং টাইম শেষ, মানে আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। তাহলে আরেকটা লুপ আমরা চালাইলাম, ফর int i = 0, i <n i++। সিম্পল একটা লুপ চালাবো, দেন আমরা বলবো টার্ন অ্যারাউন্ড টাইম অফ i = অ্যারাইভেল টাইম অফ, সরি অ্যারাইভেল না, বাস টাইম অফ i যোগ ওয়েটিং টাইম অফ i। এতটুকু যোগ করে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে রেখে দিলাম। এখন আমাদের জাস্ট ক্যালকুলেশন করা, যে এভারেজ ক্যালকুলেশন করতে গেলে সামেশন লাগবে। তাহলে এই কারণে আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা ভেরিয়েবল, সেটা হচ্ছে ডবল নিচ্ছি কারণ এখানে দশমিক আসতেই পারে। তো AVG অফ ওয়েটিং WT, AVG অফ WT = 0, আর AVG অফ টার্ন অ্যারাউন্ড টাইম = 0, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে এখানে AVG অফ ওয়েটিং টাইম প্লাস = ওয়েটিং টাইম অফ i। তার মানে প্রত্যেকটা স্টেটে যেগুলো ওয়েটিং টাইম আছে সবগুলা যোগ করে এভারেজ ওয়েটিং টাইমের মধ্যে ভেরিয়েবলে রেখে দিচ্ছি। পাশাপাশি AVG অফ টার্ন অ্যারাউন্ড টাইম প্লাস = টার্ন অ্যারাউন্ড টাইম অফ i। তাহলে সবগুলা জমা হয়ে গেল এখানে। এখন আমরা এখানে আসে ক্যালকুলেশন করে নিব। তাহলে AVG অফ ওয়েটিং টাইম = AVG অফ ওয়েটিং টাইম ডিভাইডেড ভাগ n। সেম ভাবে আমি এটাকেও করে নিচ্ছি, টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছি কি করলাম? এখান থেকে এটুকু পর্যন্ত এই অংশটুকু কি করছি, জাস্ট টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেশন করছি, আর এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমের দুটো ভেরিয়েবল নিয়ে ওগুলাতে সামেশন গুলা যোগ করে রাখছি প্রথমে, আর শেষে আসে n দ্বারা ভাগ করে টোটাল এভারেজটা বের করছি। এখন জাস্ট প্রিন্ট করব, কোড শেষ। এখন বলেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে, বুঝি নাই কোনো জায়গায়, কোশ্চেন করতে পারে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে নেক্সট প্রোগ্রামে শিফট হইতে পারবো মনে হয়। আচ্ছা, আমি কি আউটপুট দেখাবো নাকি নেক্সট প্রোগ্রামে চলে যাব? নেক্সটে যাইতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সবাই গেল। যদি বলে আর কি, জিজ্ঞেস করে নাও আর বোঝার কিছু আছে কি। আচ্ছা, আর মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম মোটামুটি শেষ, জাস্ট খালি প্রিন্ট করব। যদি কেউ বলেন প্রিন্ট করে দেখাইতে, তাহলে প্রিন্ট করে দেখাইতে পারি, আর যদি না বলেন তাহলে আমি নেক্সটে চলে যাব।
আর আমাদের সবগুলোই তো নন প্রিমিটিভের জন্য, তাই না? জি জি, নন প্রিমিটিভ, এই জন্য আমি টোটালটা একসাথে ক্যালকুলেশন করে নিচ্ছি। টোটাল বাস টাইমটাকে আমি টোটাল ক্যালকুলেশন করে নিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় সবাই বুঝছে, এই কারণে আমরা মনে হয় নেক্সটটাতে যাইতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেবো, আমি আর ম্যানুয়ালি কোড দেখাচ্ছি না, এখানেই চেঞ্জ করে নিব, যেহেতু আমাদের একটা নন প্রিমিটিভ ইয়ার একটা অ্যালগোরিদম স্যারের ইয়া থেকে নিচ্ছি আমি, স্যারের পরীক্ষাতে যেটা দিছিল মেবি ওইটাকে আমি নিচ্ছি। হ্যাঁ, ওই ইনপুটটাকে নিচ্ছি। টোটাল 5টা প্রসেস ছিল, ওই 5টা প্রসেস থেকে আপনার, আচ্ছা এগুলাকে ক্লিয়ার করে দিই। ওই 5টা প্রসেস আগে ইনপুট নিতে হবে, ওখানে অ্যারাইভেল টাইম ইনপুট দিবে উনি, এক্সিকিউশন টাইম দিবে, ওয়েটিং টাইম ক্যালকুলেশন করতে হবে, টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেশন করতে হবে। তার মানে আমার উপরের যে ইনপুটের প্রসেসটুকু, এতটুকু ঠিক আছে, এই প্রসেসটুকু আমার ঠিক আছে, যে এখানে অ্যারাইভেল টাইম ইনপুট নিতে হবে, বাস টাইম ইনপুট নিতে হবে এবং প্রসেসগুলো ইনপুট নিতে হবে। দেন এখানে আসে আমাকে কিছু শর্টিং কাজ করতে হবে। আমরা জানি যে নন প্রিমিটিভের ক্ষেত্রে অ্যারাইভেল টাইমটা যার আগে তাকে প্রথমে বের করে নিয়ে আলাদা কাজ করতে হবে। কি কাজ? যে শর্টের জব ফার্স্ট, মানে হচ্ছে যার বাস টাইম সবচেয়ে কম তাকে আগে প্রসেসে পাঠাইতে হবে, তা সে সবার আগে এক্সিকিউশন হবে। তারপরে যার বাস টাইম একটু বেশি ওর থেকে, এভাবে একটার পর একটা এক্সিকিউট হয়ে পুরো প্রোগ্রামটা শেষ হবে। তাহলে আমরা যদি ইনপুট নিই, যে আসলে টেবিলটা ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে কি করতে যাচ্ছি। প্রসেস, তারপরে এখানে অ্যারাইভেল টাইম না দিলে আসলে অ্যালগরিদমটা অন্যরকম হইতো, যেহেতু স্যার অ্যারাইভেল টাইম দিয়ে করতে বলছে, এই কারণে আমি একবারে অ্যারাইভেল টাইম দিয়ে করতেছি। বাস টাইম, যেটাকে স্যার এক্সিকিউশন টাইম বলছিল। এরপর আমরা ওয়েটিং টাইম ক্যালকুলেশন করব, দেন আমরা টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি P1 প্রসেস, দেন P2 প্রসেস, P3 প্রসেস, P4 আর ফাইনালি P5। আচ্ছা, ঘর দিলে মনে হয় ভালো হবে। বাস টাইম গুলা উনি যেগুলা দিছে আমি এগুলা লিখে নিচ্ছি। সেটা হচ্ছে 14, একটা 12, একটা 7, একটা 4 আর সবার শেষে 7। এখন স্যার যদি অ্যারাইভেল টাইম না দেয়, তার মানে আমি ধরে নিচ্ছি সবগুলা প্রসেসের অ্যারাইভেল টাইম বা স্টার্টিং টাইম 0। তার মানে তখন আমাকে দেখতে হবে বার্স্ট টাইমের কি অবস্থা। তাহলে এখানে দেখেন বার্স্ট টাইমটা আমার 4 হচ্ছে এই প্রসেসটা P4 এর, তার মানে P4 প্রসেসটা সবার আগে এক্সিকিউট হবে। শর্টের জব ফার্স্টের কথা হচ্ছে, যেহেতু আমরা নন প্রিমিটিভ বলছি, তাহলে নন প্রিমিটিভ মানে হচ্ছে পুরো প্রসেসটা যেটা শুরু হবে ওইটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রসেস আমাদের এক্সিকিউট হবে না। তাহলে দেখেন এই প্রসেসে এখানে P4 আগে এক্সিকিউট হওয়ার কথা, যদি আমাদের বাস টাইম অ্যারাইভেল টাইম দেয়া না থাকে। তারপর কি হবে? তারপরে এখন দেখেন P3ও হইতে পারে, P5ও হইতে পারে, আপনার যে কোনো একটা ইচ্ছা। সো আমরা যেহেতু P3 প্রসেসটা উপরের দিকে আছে, তাহলে আমি P3 প্রসেসটাকে আগে নিচ্ছি। তাহলে P3 প্রসেসটা আগে এক্সিকিউট হবে, দেন P5 এক্সিকিউট হবে। আর এই দুইটা এক্সিকিউট হওয়ার পর এখন 12 আর 14 আছে, তার মানে এরপরে P2 প্রসেসটা এক্সিকিউট হবে, আর ফাইনালি P1 প্রসেসটা এক্সিকিউট হবে। এই হওয়ার কথা ছিল। কিন্তু স্যার যদি বলে যে অ্যারাইভেল টাইম 0, এটা তার মানে আপনাকে P1 প্রসেস দিয়েই স্টার্ট করতে হবে। তাহলে দেখেন কাজ দুইটা, আমি কিন্তু বাস টাইমকে কখন দেখবো? পরে দেখবো, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে এদের মধ্যে আপনার P1 প্রসেসটা কোন প্রসেসটার অ্যারাইভেল টাইম সবার আগে, সে তাকে আগে স্টার্ট করতে হবে, যদিও তার বাস টাইম এখানে বেশি। তার মানে আমাকে অ্যারাইভেল টাইমটাকে খুঁজে দেখতে হবে কোন প্রসেসটা সবার আগে শুরু হইতে চাচ্ছে এখানে, সেটাকে খুঁজে বের করার পর তারপরে দেখতে হবে ওই প্রসেসগুলোর মধ্যে কে কে রানিং স্টেজে চলে আসে। এখন দেখেন 14 মানে কি 0, এটা যদি 0 মিলি সেকেন্ড হয়, আর এটা যদি 14 মিলি সেকেন্ড হইতো এখানে P1 প্রসেস, কারণ যেহেতু অ্যারাইভেল টাইম 0, তাহলে এই প্রসেসটা এখানে কি হইতো যে আপনার P1 প্রসেসটা আগে এক্সিকিউট হইতো। কিন্তু P1 প্রসেস এক্সিকিউট হইতে গিয়ে এখানে যতগুলা প্রসেস আছে 12, 7, 4, 7 সবাই কিন্তু আপনার ওয়েটিং স্টেটে বসে আছে।
কারণ এরা সবাই কিন্তু এই প্রসেসটা 4 নাম্বার স্টেটে শুরু হওয়ার কথা 4 মিলি সেকেন্ডে, এটা 7 মিলি সেকেন্ডে শুরু হওয়ার কথা, এটা 7 মিলি সেকেন্ডে শুরু হওয়ার কথা, এটা 12 মিলি সেকেন্ডে শুরু হওয়ার কথা। 14 মিলি সেকেন্ড পর্যন্ত কিন্তু কেউ রানিং স্টেটে আসতে পারতেছে না। তার মানে এরা সবাই ওয়েটিং স্টেটে আছে। এখন কাকে আপনি এক্সিকিউট করবেন? যখন মাল্টিপল স্টেট যখন আপনার ওয়েটিং স্টেটে থাকবে, এদের মধ্যে যার বাস টাইম সবচেয়ে কম আপনি তাকেই সবার আগে এক্সিকিউট করবেন। তার মানে এখন আপনার যে প্রসেসটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে P4, কারণ তার বাস টাইম সবচেয়ে কম এদের মধ্যে। এরপরে কি আছে? এরপরে 3 অথবা 5 হতে পারে। আমরা 5 কে আগে রাখলাম, আমি আর চেঞ্জ করলাম না। আচ্ছা, চেঞ্জ করে দিই এটা। তার মানে এখানে P5 প্রসেসটা আগে এক্সিকিউট হওয়ার কথা, সরি না, P3 দেন P5 আর ফাইনালি P2 প্রসেসটা এক্সিকিউট হবে যদি অ্যারাইভেল টাইম দেয়া থাকে। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে সবচেয়ে কম অ্যারাইভেল টাইম কার তাকে খুঁজে বের করা। তো এই কারণে আমরা প্রথমে অ্যারাইভেল টাইমটাকে খুঁজে নিব। তাহলে এর জন্য আমাকে আলাদা একটা লুপ চালাতে হবে। ফর int I is equal to 0, I less than n I plus plus, অথবা আমি আচ্ছা এটা ধরে নিচ্ছি এখানে আসে যে if arrival time of সরি এখানে আরেকটা লুপ চালাতে for tmp is equal to 0, for int I is equal j is equal to 0, j less than n j plus plus, এখানে 0 দেওয়ার কোনো দরকারই নাই, I plus 1 পরের প্রসেস থেকে শুরু করলে আগেরটা যেভাবে করছি সেভাবেই। আমাকে দেখতে হবে if arrival time of tmp কি বড় হয়ে যাচ্ছে আমার arrival time of j এর তুলনায়। যদি হয় তাহলে টিএমপিটাকে আমরা কি করব, জে দ্বারা আপডেট করে দিব। দেন ফাইনালি যখন জের ভিতরে সবচেয়ে ছোট ভ্যালুটা চলে আসলো এখানে আসে আমি সোয়াপ করে দেব, পুরো প্রসেসটাকে সোয়াপ করে দিব। কাকে কাকে সোয়াপ করব বলছে প্রসেস অফ, আগে যেগুলা লিখছি নিচে ওগুলা আমি কপি করে নিয়ে আসছি, কপি এখানে আসে পেস্ট। এতটুকু বুঝতে পারছি? শুধু আমরা অ্যারাইভেল টাইম আর সবগুলার মধ্যে করে নিলাম। এখন এখানে আসে তো তাহলে আমার আর 0 দ্বারা শুরু করার দরকার নাই, কারণ হচ্ছে আমার প্রথম প্রসেস কিন্তু কে এক্সিকিউট হবে এটা আমরা ধরে ফেলছি। তাহলে এখানে আমরা আসে 1 থেকে শুরু করলাম, তারপরে শেষ পর্যন্ত প্রসেস সেম ভাবে চলতে থাকবে। এখানে আসে অ্যারাইভেল টাইম না, এখানে আসে আমরা বাস টাইম দ্বারা চেক করব কার বাস টাইম সবচেয়ে কম এদের মধ্যে, তাকে বের করব এবং তাদের মধ্যে আমরা মনে করেন সোয়াপ করে ক্যালকুলেশন করব। তাহলে ফাইনালি যদি এখানে আসে আমরা প্রিন্ট করি যে দেখি তো আমাদের সোয়াপ আসলে হচ্ছে কিনা, আর নিচের অংশগুলো আমরা পরে ক্যালকুলেশন করছি এগুলাকে কমেন্ট আউট করে দিই। এগুলো আমাদের আবার কাজে লাগবে। এখন আমি যদি পুরাটুকু ইনপুট দিই তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনটা এক্সিকিউট হবে, ঠিকমতো কাজ করতেছে কিনা। সেখানে কেন ভুল হচ্ছে? I was not declared, এখানে আসলে I না, এটা 0 হবে, কারণ আমি তো I উপরে বলি নাই, ওটা তো ওখান থেকে কপি করে নিয়েছিলাম, কারণ 0 নাম্বার ইন্ডেক্সের সাথে সোয়াপ করতেছি। সো আমি আইটাকে এখানে তুলে দিলাম। এবার দেখেন আমার টোটাল প্রসেস ছিল নাম্বার অফ প্রসেস ইজ 5, তাহলে প্রথম প্রসেসের ইনপুট হচ্ছে অ্যারাইভেল টাইম 0, তারপরে বাস টাইম 14, অ্যারাইভেল টাইম সরি এগুলো তো আমি লিখি নাই, অ্যারাইভেল টাইমটা কত শুরু হবে, এটা হবে 3, 5 আর এটা হবে 7, এটা হবে 19। আমি যদি এখানে এখন ইনপুট গুলা দিয়ে দিই 3, 12, 5, 7, 4 সরি 7, 4 আর 19 and 7, দেখেন সবার আগে P1 প্রসেসটা এক্সিকিউট হবে, ও বলছে P1 প্রসেসটা এক্সিকিউট হবে, দেন এই যে P1 প্রসেসটা এক্সিকিউট হবে, তার মানে 014 যে 014 প্রসেস আগে এক্সিকিউট হবে, এরপরে P4 প্রসেসটা এক্সিকিউট হবে, তার মানে 74 এই যে 74 P4, তারপরে P3 প্রসেসটা এক্সিকিউট হবে 57 P3, তারপরে হবে P5 প্রসেসটা 197 এক্সিকিউট হবে, এন্ড ফাইনালি 3 এই প্রসেসটা এক্সিকিউট হবে। আচ্ছা এটা কি বুঝতে পারছি? আচ্ছা এটা বুঝতে পারছি ভাই যে কিভাবে প্রসেসটা বের করে নিলাম। এই আব্দুল আজিজ ভাই মিউট করেন। আচ্ছা এখন কি বোঝা যাচ্ছে এটা কিভাবে হয়েছে বা কিভাবে আমি
প্রসেসগুলোকে আলাদা করে নিলাম, বা কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে কোনটা পরে এক্সিকিউট হবে, এদের মধ্যে একটা সোয়াপ কিভাবে করলাম, এতটুকু কারো কোনো সমস্যা আছে? এখানে কিন্তু এতটুকুই লজিক। আর ওয়েটিং টাইম ক্যালকুলেশন আগের মতোই, অ্যাজ ইউজুয়াল যেভাবে ছিল সেভাবেই ক্যালকুলেশন করব, যেহেতু নন প্রিমিটিভ পুরো প্রসেসটা আগে। সোয়াপিংটা যদি আবার একটু বুঝাই দিতেন, মানে কোন- প্রথম সোয়াপ এবং পরের সোয়াপ দুইটাতে একটু আচ্ছা আচ্ছা, ব্যস্ত হয়ে গেছি। দেখেন আমি প্রথমেই বলছি যে আমার এখানে প্রথমে যেটা দেখতে হবে যে কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে। স্যার কিন্তু অ্যারাইভেল টাইম বলে দিবে, তার মানে অ্যারাইভেল টাইমটা যার আগে সবচেয়ে কম সেই প্রসেসটাই তো আগে এক্সিকিউট হওয়ার কথা। কিন্তু অ্যাজ যে শর্টের জব ফার্স্ট অ্যালগরিদম বলছে যে যেই জবে এক্সিকিউট করতে আমার সময় কম লাগবে সেই জবটা আগে এক্সিকিউট হওয়ার কথা। এটা হচ্ছে এসজেএফ এর মেইন কনসেপ্ট। কিন্তু এসজেএফ এর মেইন কনসেপ্ট এটা হলেও এখানে দেখতে হবে কোন প্রসেসটা আগে আপনার এক্সিকিউট হবে। তার মানে এই কারণে আমাকে যেটা করতে হবে কার অ্যারাইভেল টাইম সবচেয়ে কম তাকে খুঁজে বের করা। তো আমি কি করলাম দেখেন, এই অংশটুকুতে আমি ইনপুট নেওয়ার পরেই এই অংশটুকুতে আগে দেখে নিলাম যে কে সবচেয়ে ছোট, কার অ্যারাইভেল টাইম সবচেয়ে ছোট, এতটুকু অংশ দিয়ে আমি এটা বের করে নিলাম যে 0 নাম্বার প্রসেস ইয়ে থেকে শুরু, i less than n i প্লাস প্লাস পুরো প্রসেসটা লুপটা শেষ হবে, প্রত্যেকটা প্রসেস চেক করবে, চেক করে দেখবে যে কার অ্যারাইভেল টাইমটা সবচেয়ে কম, সেই ইন্ডেক্স নাম্বারটা জাস্ট টিএমপি ভিতরে এই ভেরিয়েবলের ভিতরে j এর দ্বারা অ্যাসাইন করে দিবি। তাহলে টিএমপি এর ভিতরে তো আমি পেয়ে গেছি যে সবচেয়ে অ্যারাইভেল টাইম সবচেয়ে কম কার, তাহলে ওর সাথে এই P0 পজিশনে যে বসেছিল, মানে মোট কথা এই পজিশনে যে বসেছিল তাকে সোয়াপ করে দিব। এখন যদিও এখানে P1 প্রসেসটাই আছে কিন্তু অন্য সময় তো চেঞ্জও হতে পারে, এই কারণে আমি র্যান্ডমলি চেক করে নিচ্ছি যে কে আছে আসলে যার প্রসেসটা সবার নিচে আছে। তাহলে আমি যদি একটু চেঞ্জ করি তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এখানে P0 না দিয়ে আমরা যদি P0টা এই জায়গায় দিই আর P7টা যদি আমরা এই জায়গায় দিই তাহলে কে আগে, এখানের মধ্যে একটা পরিবর্তন আসবে কিন্তু। আচ্ছা এইটুকু এখানে না দিয়ে এর অর্থ হচ্ছে আমরা একটাকে আমরা উপরে নিয়ে আসতেছি যে এটা হ্যাঁ, হচ্ছে সবার মানে আগে স্টার্ট হবে, আগে স্টার্ট হবে, এটাই ওটাকে হচ্ছে আমি কিন্তু উদ্দেশ্য। উপরে নিয়ে যাইতে যাচ্ছি। তাহলে আপনি যদি হ্যাঁ। একটু পরিবর্তন করি, জাস্ট এই দুইটার মধ্যে শুধু পরিবর্তন করি, তাহলে এ কত ছিল, এ 7 ছিল, আর আমি 0 নাম্বার প্রসেস এখানে দিলাম, আর এটাকে দিলাম কত, এটা কত ছিল, এটা মেবি 3 ছিল। আচ্ছা তাহলে P2 প্রসেসটা কিন্তু আগে এক্সিকিউট হবে, তার মানে কি P2 কে সোয়াপ করে এই রোতে নিয়ে আসতে হবে আমাকে, আর এটাকে সোয়াপ করে P1টাকে এখানে নিয়ে আসতে হবে। তো আমি কি করলাম, পুরো প্রসেস থেকে সবগুলা প্রসেস থেকে খুঁজে বের করলাম কে সবচেয়ে কম অ্যারাইভেল টাইমে আছে, এতটুকু দিয়ে আমি শুধু এইটুকুই ছাকে বের করছি, এই অংশটুকু দিয়ে, এই অংশটুকু দিয়ে। দেন এখানে আসি কি করলাম, ওই যে টিএমপি যাকে ধরে আছে তার সাথে কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সটা আমি সোয়াপ করে দিলাম। তাহলে প্রসেসটাকে শুধু সোয়াপ করলে হবে না, কারণ প্রসেস, অ্যারাইভেল টাইম এবং বাস টাইম তিনটাই তো আমাদের ইনপুট। এই কারণে আমি কি করছি, অ্যারাইভেল টাইমকেও সোয়াপ করে দিছি, বাস টাইমটাকেও সোয়াপ করে দিছি, এতটুকুর কাজ শেষ। তার মানে দেখেন যেই সবচেয়ে ছোট হোক না কেন সে কিন্তু প্রথম ইন্ডেক্সটা ধরে বসে আছে এখন। তাহলে বাকিদের মধ্যে কে আগে যাবে বা কে পরে যাবে সেটা কিন্তু আপনার সোয়াপ হবে কার উপর, বাস টাইমের উপরে, যে কোন বাস টাইমটা আগে কম আছে তার উপর বেস করে এখন চেঞ্জ হবে, কারণ যেহেতু আমাদের প্রসেস স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটা ওয়ার্স্ট কেস আছে, এটা আমি পরে বলবো, আপাতত এতটুকুই বুঝেন। এরপরে এখানে আসে আমি কি করলাম, আবার দেখেন যে এখানে আসে আমি কি করলাম, অ্যাজ ইউজুয়াল, তার মানে প্রথম প্রসেসের কাজ যেহেতু আমার শেষ হয়ে গেছে, এখানে আমি কি করলাম, i = 1 থেকে শুরু করলাম। তার মানে এই প্রসেস থেকে স্টার্ট শুরু, এই পজিশন থেকে স্টার্ট করে শেষ পজিশন পর্যন্ত প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম তাকে উপরের দিকে নিয়ে গেলাম, আর কার বাস টাইম সবচেয়ে বেশি সেটাকে ছাকে নিচে নিয়ে আসলাম। এভাবে প্রত্যেকটা প্রসেস আমি সাজাই নিলাম যাতে করে ওয়েটিং টাইমটা ক্যালকুলেশন করার সময় আমার খুব সুবিধা হয়। এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা তার মানে হচ্ছে রবিউল যখন ভাই। 0 যেটা সেটাকে আমাদের মানে খুঁজে প্রথম সোয়াপিংটা করার পরে বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার বাস টাইমের উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। জি জি জি, এখন এখানে 0 যে হবে এমন কোনো কথা না, ওটা 1ও হইতে পারতো। মোট কথা সবচেয়ে ছোটটাকে হ্যাঁ আপনার হ্যাঁ খুঁজে বের করতে বুঝতে হবে। পারছি। মাহবুব বলো, মাহবুব, হ্যালো, আমি বলছিলাম রবিউল ভাই, তরিকুল। তরিকুল ভাই বলেন। হ্যাঁ বলছিলাম, আমরা প্রথমে যখন আপনি দেখলাম যে আপনি করলেন কি অ্যারাইভাল টাইম সবচেয়ে যার কম তাকে সবার আগে দিতে চাচ্ছেন, এই জন্য আপনি 2টা ফর লুপ চালিয়েছেন। আসলে ওখানে একটা দিয়ে আপনি করতে পারেন। অ্যারাইভাল টাইম যা সবচেয়ে কম সেই পোস্টে সবার আগে এক্সিকিউট হবে, তাই না? জি 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 তো এই জন্য উপরে যান একটু, temp = 0 যেখানে আপনি 2টা ফর লুপ চালিয়েছেন, জি জি, ওখানে কি আসলে 2টা ফর লুপের দরকার হয় আপনি হবে, একটা দিয়েও নাকি করতে আসলে পারেন, একটা দেই একটা দিয়েও করতে পারেন। আমি করতে আসলে পারবো? দুইটার মধ্যে সামঞ্জস্যতা রাখার জন্যই এইভাবে কাজটা করছি আর কি। একটা দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই।
আমি প্রথমে একটা দিয়ে করতে যাচ্ছিলাম, তো আমি দুইটা উপরের সোয়াপটা আচ্ছা। নিচের সোয়াপটার সাথে ব্যালেন্স রাখার জন্য আমি মূলত এই কাজটা করছি ভাই, যাতে করে সবারই বুঝতে সুবিধা হয় যে সোয়াপটা একইভাবে হচ্ছে, এই কারণে আমি এই কাজটা করছি। আদারওয়াইজ আপনি একটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তবে এখানে একটা ওয়ার্স্ট কেস আছে, আমি শেষে বলবো যে কোন কেসে এই কোড ধরা খাবে। যদি এখানে ইনপুটে চেঞ্জ হয় এই কোড কিন্তু ধরা খাবে, ওটা আমি শেষে বলবো। আচ্ছা, তাহলে এতটুকু এক্সিকিউট হয়ে গেল। এখন আমরা যদি রান করি কোডটা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে, কোন প্রসেসটা আগে কি ব্যাপার। আচ্ছা, এই হচ্ছে না, সরি। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে মনে হয়। আমরা যদি নাম্বার অফ প্রসেস 5 দিই, তাহলে P1 3 14 0 12 5 7 7 4 19 and 7। তাহলে দেখেন আমার কিন্তু কোন প্রসেসটা আগে এক্সিকিউট হওয়ার কথা, কি ব্যাপার 3 14 আগে গেল কেন, 0 তো আগে হওয়ার কথা। অ্যারাইভেল টাইম কি ঠিক মতো নিচ্ছে না, 4 নাম্বার প্রসেস পরে আসলো 0 2, মানে এই সবার শেষে গেল কেন। 3 নাম্বার প্রসেস, আচ্ছা এই কি ঠিক মতো নিচ্ছে না। অ্যারাইভেল টাইম i+1, সেলেস দেন এত, টিএমপি এত, প্রসেস এত, বাস টাইম এত, এভারেজ টাইম 0। আচ্ছা এখানে টিএমপিটাকে পিন করি তো। Five 3 14 0 12 5 7 7 4 19 and 7। 0 নাম্বার ধরে থাকতেছে কেন, why? AT of J যদি ছোট হয়, J less than n, I less than 0। আচ্ছা এখানে কি লুপ দেই না, এই কারণে কাজ করতেছে না। কি হওয়ার কথা, ছোট 0 12 5 7 7 4 19 and 7।